নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কানের দুল। অমল এবং শিশির একদিন দুপুরবেলায় মহা তর্ক বাঁধাইয়া দিয়াছে। বর্ষাকালের আকাশ মেঘভারে অবনত, বাতাসে বেশ ঠান্ডা বোধ হইতেছিল। অমল চেয়ারে পা উঠাইয়া বেশ আরাম করিয়া বসিয়াছিল এবং একখানা চাদর দিয়া শরীরের নিম্নার্ধ ঢাকিয়া দিয়াছিল। শিশির একটু দূরে একখানি আরাম কেদারায় শুইয়া একটি চুরুট লইয়া হাতে নাড়াচাড়া করিতেছিল। তাহার অগ্নি বহুক্ষণ নির্বাপিত হইয়াছিল। অমল আর একখানি চাদর টানিয়া শিশিরের দিকে ছুঁড়িয়া দিয়া বলিল, ভালো করে পাটা ঢেকে বেশ আরাম করে বসো না। শিশির তখন তর্কের নেশায় কিছু অন্যমনস্ক ছিল, বলিল, না, একটা বিষয় ভেবে দেখো, ওকালতিতেও যথেষ্ট পরাধীনতা আছে, তবে সে 10 জনের অধীনতা, আর চাকরিতে একজন কি বড় জোর 2 জনের অধীনতা, 2 সমান ঝকমারি। অমল বলিল, তার নয়, চাকরিতে প্যাঁচ পরাজয়ের অন্ত নেই, ওকালতিতে তোমার যেমন ইচ্ছে তেমনই চলো, কারো সাধ্যি নেই যে তোমায় একটি কথা বলে। আচ্ছা, উকিল হও, তখন দেখে নিও। বেশ, দেখে নিও। এইরূপভাবেই তর্ক চলিতেছিল। শিশির দেখিল তর্কের গতিটা বেশ দ্রুত হইলেও মীমাংসার দিকে বড় অগ্রসর হইতেছে না। তখন সে কিছুক্ষণ মৌন হইয়া রহিল। একবার অঙ্গুলিদ্বয়ের মধ্যস্থিত নির্বাপিত চুরুটের দিকে দৃষ্টি পড়িল, কিন্তু তাহার মধ্যেও সে মীমাংসার ক্ষীণ সূত্রটিরও কোনো আভাস পাইল না। তখন বলিল, দেখো অমল, তুমি চিরকালই কিছু তর্কপটু। এ পর্যন্ত মনে পড়ে না যে তর্কের দ্বারা তোমাকে কোনো জিনিস বোঝাতে পেরেছি। অমল বলিল, সেটা আমার দোষ নয়, কুতর্কের প্রধান দোষই এই, এবং সে জিনিসটি তোমার বরাবরই খুব অভ্যস্ত। শিশির এইবার রাগিল, বলিল, তোমার ওই আর একটি ব্রহ্মাস্ত্র, নিজে যখন তর্কে পেরে ওঠো না তখন বাক্য যন্ত্রণায় অস্থির করে তোলো, এটা বড় অন্যায়। অমল বলিল, তুমি এই গোটা কয়েক কথা যা বললে তার মধ্যে কতগুলি বিষয় ধরে নিলে, হিসাব আছে কি? তোমার সঙ্গে তর্কে পেরে উঠি না, বেশ বেমালুম বলে গেলে, কিন্তু ওইখানেই তো একটা মস্ত সত্যের অপলাপ করলে। শিশির হস্তস্থিত চুরুটটি মেঝে ফেলিয়া দিল এবং আস্তে আস্তে উঠিয়া বসিল। একটি গলা খোলা কোটের ভেতরের পকেট হইতে একখানি রুমাল বাহির করিয়া সযত্নে চশমাখানি সাফ করিয়া লইল। তারপরে খুব ঋজুভাবে দাঁড়াইয়া বলিল, তোমার আর আশা নেই, তুমি উকিল হওগে, বেশ পসার জমাতে পারবে, আমি চললুম। শিশির ঘরের বাহির হইয়া গেল। অমল চেয়ারে বসিয়া ভাবিতে লাগিল। অমল এবং শিশির একই রায় পরিবারের ছেলে, কলেজে তাহারা সমপাঠী এবং বাল্যকাল হইতেই বন্ধুত্ব সূত্রে আবদ্ধ। অমলের পিতা বাদুড় বাগানে স্বতন্ত্র বাড়ি করিয়াছিলেন। তাহার পূর্বে সমগ্র রায় পরিবার কাঁসারি পাড়ার বাড়িতে বাস করিতেন। শিশির এখনো সেখানেই থাকে। হেয়ার স্কুলের নিম্ন শ্রেণীতে আসিয়া উভয়ে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। তারপর হইতে ক্রমেই তাহাদের মধ্যে সখ্য নিবিড় হইয়া ওঠে। উভয়েরই একরকম চাল, একই রকম মত ও একই রকম খেয়াল। পরীক্ষাতেও উভয়ে খুব কাছাকাছি থাকিত। বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত পরীক্ষাগুলি উভয়ে একই রকম কৃতিত্বের সহিত একে একে পাশ করিয়াছে। এখন বিচার হইতেছে জীবনের বৃত্তি অবলম্বন লইয়া। অমলের ঝোঁক ওকালতির দিকে। শিশির যদিও ওকালতি পাশ করিয়াছিল, তবু উকিল হইতে তাহার বড় একটা ইচ্ছা ছিল।
অমলের সহিত তর্ক করিয়া সে বুঝিল যে তাহার মত ঠিক হইয়া গিয়াছে, তাহাকে আর নড়াইবার জো নাই। তখন সেও ভাবিতে ভাবিতে বাহির হইল, শেষটা ওকালতিই করিতে হইবে বোধহয়, কারণ অমলকে ছাড়িয়া অন্যদিকে যাওয়া কি যায়। রাস্তায় আসিয়া শিশির একবার আকাশের দিকে চাহিয়া পকেটে হাত দিল, দেখিল সম্বল কিছুই নাই। তখন আবার ফিরিল এবং অমলের মাতার নিকট গিয়া বলিল, কাকিমা, গোটা কতক পয়সা দাও তো। অমলের মাতা বলিলেন, কেন রে, এত শিগগির চললি যে আজ? শিশির সে কথার জবাব না দিয়া বলিল, মনে করেছিলাম হেঁটে পাড়ি দেব, কিন্তু জল আসছে, ট্রামে যেতে হলো। অমলের মাতা কিছু পয়সা দিলেন। শিশির সেগুলি বাম হাতে লইয়া অবলীলাক্রমে পকেটে ছাড়িয়া দিল এবং যাইতে যাইতে জিজ্ঞাসা করিল, বৌদি নেই, কেমন চলছে কাকিমা? কাকিমা একটু উচ্চস্বরে উত্তর দিলেন, অমনি একরকম। বউ আছে তো ভালো? শিশির জবাব দিবার পূর্বে দরজা পার হইয়া গিয়াছিল। একদিন মধ্যাহ্নে হঠাৎ অমলচন্দ্র কাঁসারিপাড়ায় শিশিরের বাড়ি আসিয়া উপস্থিত হইল। নিচে চাকরদের নিকট জিজ্ঞাসা করিয়া জানিল যে অল্পক্ষণ পূর্বে শিশির বাহির হইয়া গিয়াছে। তখন সে একটু বিমর্ষভাবে সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল এবং একেবারে শিশিরের মাতার ঘরে গিয়া উপস্থিত হইল। শিশিরের মাতা বলিলেন, হ্যাঁ রে অমলা, এই দুপুরবেলায় কোথায় চলেছিস? শিশির এই খানিক আগে বেরিয়ে গেল যে। অমল বলিল, জ্যাঠাইমা, আজ একটু বহরমপুর যাচ্ছি, মেজমাসিমার মেয়ের বিয়ে যে, তিনি একেবারে নাছোড় হয়ে ধরেছেন। শিশির এখনই আসবে তো? শিশিরের মা বলিলেন, ও মা গো, এই দুপুর রোদে বহরমপুর যেতে হবে? ঘেমে যে সারা হয়ে যাবি। শিশির কখন আসবে কি করে বলবো বাবা, সে ব্যাংকে গেছে। ও বৌমা, অমল এসেছে, ও বহরমপুর যাচ্ছে, গোটা কতক পান ওকে দিয়ে দাও না, পথে যেতে যেতে খাবে এখন। অমল বলিল, হ্যাঁ, তা পান গোটা কতক পেলে মন্দ হয় না, পথে খেতে খেতে তোমাদের মনে করব এখন। অমলের কথা শুনিয়া শিশিরের মাতা হাসিলেন। পাশের ঘরে শিশিরের স্ত্রীও হাসিলেন। অমলকে ঘড়ি বাহির করিতে দেখিয়া শিশিরের মাতা বুঝিলেন যে গাড়ির বড় বেশি দেরি নাই। তিনি নিজে উঠিয়া পান আনিবার জন্য অন্য ঘরে গেলেন। অমল শিশিরের পরিবার ঘরে আসিয়া বসিল। তখন তাহার মনে হইল যে একখানা নোভেল টোভেল গোছের বই সঙ্গে লইলে পথে সময়টা বেশ কাটিবে। এই মনে করিয়া সে এ বইখানা ও বইখানা টানিয়া দেখিতে লাগিল। একখানি বই র্যাকের উপর ছিল। বইখানা বেশ নূতন চকচকে দেখিয়া অমল সেখানে পাড়িল। বইয়ের পাতা খুলিতেই অমল একখানি চিঠি পাইল। দেখিল তাহার নিজের স্ত্রীর হস্তাক্ষর। কাশী হইতে তাহার স্ত্রী শিশিরকে পত্র লিখিয়াছেন। অমলের শ্বশুর কাশীতে থাকেন, সেখানে কিছুদিন পূর্বে তাহার কন্যাকে লইয়া গিয়াছেন। অমল সরল বিশ্বাসে চিঠিখানি খুলিয়াছিল। সে অনেকদিন স্ত্রীর চিঠি পায় নাই। আজ শিশিরের নামীয় চিঠিতে মোরলার সংবাদ পাইয়া যাইতে পারিবে, এই আনন্দে তাহার মন ভরিয়া উঠিয়াছিল। কিন্তু চিঠিখানা খুলিয়াই তাহার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। সে আদ্যপান্ত চিঠিখানা পড়িল। জীবন সর্বস্ব আমার, তুমি আমার উপর রাগ করিয়াছ। আজ কদিন চিঠি লিখিতে পারি নাই, বৌদিদির জ্বালায়। তাহাকে লুকাইয়া চিঠি লেখা বড়ই কঠিন। তিনি আমার সমস্ত চিঠি দেখেন, সেজন্য আমার বড় লজ্জা করে। তুমি তা বলে যেন আমাকে চিঠি লিখিতে বিলম্ব করিও না, তাহলে আমি বড় কষ্ট বোধ করিব। আমি লুকাইয়া তোমার চিঠি পড়িব এবং দিবানিশি বক্ষে করিয়া রাখিব।
তুমি সেজন্য ভাবিও না। একদিন এক মুহূর্ত যাহাকে চোখের আড়াল করিতে প্রাণ চাহে না, তাহাকে ছাড়িয়া আসিয়া যে কি সুখে আছি তাহা তুমি কি বুঝিবে? যেখানে যাই তোমারই মুখখানি মনে পড়ে। কাজকর্ম সারিয়া যখন একটু বসি তখন তোমারই চিন্তায় হৃদয় ভরিয়া যায়। কিন্তু তুমি আমার কথা মনে করিয়া থাকো? তুমি আমাকে একটু ভালোবাসো, সেই কথাটি শুনিবার জন্য আমার প্রাণ কত ব্যাকুল হয়। দূরে আসিয়াছি বলিয়া এ দাসীকে ভুলিও না। একটি কথা তোমাকে বলিতে বড় সংকোচ বোধ করিতেছি, কিন্তু বড় সাধ হইয়াছে, তাই সেটি চাপিয়া রাখিতে পারিলাম না। ক্ষমা করিও। তোমার নিকট হইতে একটি প্রণয় উপহার পাইবার জন্য ব্যস্ত হইয়াছি। আমাদের পাড়ায় সেদিন এক সাহেব ও মেম বেড়াইতে আসিয়াছিল। মেমের কানে দুটি দুল এমন সুন্দর মানাইয়াছিল, সে আর কি বলিব। দুখানা চুনির দুল এমন সুন্দর গড়েছে যেন দুফোঁটা রক্ত কানের নিচে দিয়ে গড়িয়ে পড়ছে। অবশ্য মেমের রঙের জন্য আরো সুন্দর দেখাচ্ছিল। আমরা তেমন রং কোথায় পাব? কিন্তু তা বলে কি আর আমাদের একটা ভালো জিনিস পরতে নেই? তোমার যদি ভালো মনে হয় তবে আমাকে সেই রকম দুটি দুল পাঠিয়ে দিও। লজ্জা পরিত্যাগ করে লিখলাম, কিছু মনে করো না। আজ আর বেশি কিছু লিখিতে পারিলাম না। বড় বৌদি এদিকে আসিতেছেন। আজ তবে বিদায়। আমার প্রাণের ভালোবাসা গ্রহণ করো। ইতি তোমারই মুরলা। অমলের মাথা ঘুরিতেছিল। কেহ যদি সে সময় তাহার হস্ত স্পর্শ করিত তবে সে দেখিত হাতখানি অস্বাভাবিক ঠান্ডা ও শ্বেত সিক্ত হইয়া উঠিয়াছে। চিঠির অক্ষরগুলি তাহার চোখের তারকা যেন দগ্ধ করিতে লাগিল। এই সেই মুরলা। রমণীর প্রেমে কি দেবতার অভিশাপ আছে? এত প্রেম, এত প্রতারণা। যেখানে অপরিমেয় বিশ্বাস, সেইখানেই কি নারীর প্রেম কালকুটে ভরা? এমনই সব চিন্তায় অমলের মস্তিষ্ক আলোড়িত বিধ্বস্ত হইতেছিল। সমস্ত বিশ্ব তাহার চোখে অন্ধকার হইয়া আসিতেছিল। সে বসিয়া পড়িল। ভাবিল, শিশির আমার বাল্য বন্ধু। হায় বন্ধু, জগতের ধারাই কি এই? কঙ্কনের শব্দে অমলকে চমকিত করিয়া শিশিরের স্ত্রী আসিল এবং একখানি কলার পাতায় মুড়িয়া কতকগুলি পান অমলকে দিল। আর জিজ্ঞাসা করিল, বহরমপুর থেকে কবে আসবেন? তখন অমলের চিত্ত রাগে অভিমানে ঈর্ষায় পুড়িয়া যাইতেছিল। সে শিশিরের স্ত্রীর কথার কোনো উত্তর দিল না। শিশিরের স্ত্রী অমলের মুখের দিকে এইবার চাহিল। চাহিয়া শিহরিয়া উঠিল। বলিল, আপনার কি কোনো অসুখ বোধ হচ্ছে? বহরমপুর না গেলে হয় না? সংক্ষেপে না বলিয়া অমল বেগে উঠিল। শিশিরের স্ত্রী তার সম্মুখে পানগুলি ধরিতেই সে তাহা যেন কাড়িয়া লইল ও একটিও কথা না বলিয়া সিঁড়ি দিয়া ছুটিয়া নামিয়া গেল। হঠাৎ গৃহের মধ্যে হস্তস্থিত কাঁসার বাসন স্খলিত হইলে তাহার ঝনঝন শব্দে যেমন ঘরের সমস্ত বাসনপত্র কাঁপিয়া ঝঙ্কার দিয়া উঠিতে থাকে। অমলের এই আকস্মিক ব্যবহারে সে চলিয়া যাইবার পরও যেন সে ঘরের জিনিস ও আসবাবপত্র কাঁপিয়া ফুকারিয়া উঠিল। শিশিরের স্ত্রী ইন্দিরা এরূপ ব্যবহারে কখনো অভ্যস্ত নয়। অমলের এরূপ মূর্তি সে আর কখনো দেখে নাই। বিবাহের পর হইতে সে অমলের সম্মুখে আসে। তাহার হাস্য পরিহাস কৌতুকে যথেষ্ট আনন্দ অনুভব করে। কিন্তু এ কি হইল? এমন তো কখনো সে প্রত্যাশা করে নাই। আস্তে আস্তে সে অমলের পরিত্যক্ত চেয়ারে বসিয়া পড়িল ও ললাটের অলোকদাম অযত্নে সরাইয়া এ ব্যাপারের একটা সন্তোষজনক কারণ খুঁজিতে ব্যর্থ চেষ্টা করিতে লাগিল। টেবিলের উপর কতগুলি বই ছিল। দুপুরের আগে সেগুলিকে সে যত্নপূর্বক সাজাইয়া রাখিয়া গিয়াছিল।
তাহার মাঝখানে যে আর একখানি বই হঠাৎ আসিয়া তাহার স্বহস্ত সৃষ্ট শৃঙ্খলাকে ভাঙিয়া দিতে অগ্রসর হইয়াছে, তাহা তাহার দৃষ্টি এড়াইল না। সে বইখানি টানিয়া লইতেই তাহার দৃষ্টি পড়িল মুরলার চিঠির দিকে। চিঠিখানি সে তুলিয়া লইল ও পাঠ করিল। সে মনে করিল অমল তাহার স্ত্রীর চিঠিখানি আনিয়া ভুল করিয়া ফেলিয়া গিয়াছে। কিন্তু তাহা যেন হইল, অমল অমন করিয়া উল্কার মতো সমস্ত গৃহের উপর একটা অজ্ঞাত অশান্তির ছায়াপাত করিয়া চলিয়া গেল কেন? এই চিন্তায় তাহাকে বারংবার পীড়া দিতে লাগিল। চিঠিখানি নিকটেই পড়িয়াছিল। সে অন্যমনস্কভাবে খামের মধ্যে চিঠিখানিকে যত্নে মুড়িয়া পুরিল। এতক্ষণ সে খামের দিকে একবারও দৃষ্টিপাত করে নাই। তাহার চিন্তা ছিল এক সমস্যার সমাধানে ব্যাপৃত। চিঠিখানিকে এমনভাবে ফেলিয়া রাখা উচিত নহে ভাবিয়া সে উঠিয়া নিজের ঘরে গেল এবং আঁচল ফিরাইয়া চাবির গুচ্ছ হাতে লইয়া তোরঙ্গটি খুলিল। এইবার যেমন সে চিঠিখানি রাখিয়া দিবে, অমনি তাহার দৃষ্টি শিরোনামার উপর পড়িতেই সে আপনার অজ্ঞাতসারে শিহরিয়া উঠিল। তোরঙ্গের ডালাটি সজোরে তাহার হাতের উপর পড়িল এবং কয়েকটি কাচের চুড়ি ভাঙিয়া তাহার ডান হাতের প্রকোষ্ঠ ক্ষতবিক্ষত করিল। কিন্তু সেদিকে ইন্দিরার মোটেই লক্ষ্য ছিল না। সে একটা আলোকের ক্ষীণ রেখা ধরিয়া তাহার হৃদয়ের দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে পথের সন্ধান করিতেছিল। অল্পক্ষণেই সে পথের সন্ধান পাইল। সে যেন বুঝিল কেন অমল রাগ করিয়া অমন আত্মহারাভাবে ছুটিয়া চলিয়া গেল। কিন্তু তাহার মুখ একেবারে রক্তশূন্য পাংশু হইয়া উঠিল, ললাটে ঘর্ম দেখা দিল। পরক্ষণেই তাহার মনে হইল, আমি কি পাগল? হয়তো এই খামের এ চিঠি নয়, আর একখানি চিঠি হয়তো টেবিলের উপরেই আছে। এ চিঠির এ খাম কেন হতে যাবে? তোরঙ্গের ডালাটি খোলা ফেলিয়া ইন্দিরা একেবারে শিশিরের পরিবার ঘরে গিয়া উপস্থিত হইল এবং প্রত্যেক স্থান শতবার করিয়া একখানি চিঠি খুঁজিতে লাগিল। কিন্তু চিঠি তো মিলিল না, বরং তাহার মনের অন্ধকার আরও ঘনাইয়া আসিতে লাগিল। ইন্দিরা জানিত অমল ও শিশির অভিন্নাত্মা। এমন বন্ধুত্ব সে আর কোথাও দেখে নাই। ইন্দিরাও সেই জন্য মুরলার প্রেমে আপনাকে সহজেই বিকাইয়াছিল। বস্তুত অমল, শিশির ও মুরলাকে লইয়া ইন্দিরা তাহার ক্ষুদ্র জীবনের বীণাটি বেশ করিয়া বাঁধিয়া লইয়াছিল। একই নির্মম আঘাতে সেই বীণার 3টি তারই যে ছিঁড়িয়া যাইবে, এই চিন্তা তাহাকে আকুল করিতে লাগিল। তাহার চোখের কোণে 2 বিন্দু জল সঞ্চিত হইয়া দৃষ্টির বাধা জন্মাইতেছিল। হঠাৎ সে ভাবিল, আচ্ছা, এমনও তো হইতে পারে যে অমলবাবু দিদির চিঠিখানা এখানে ফেলিয়া গিয়াছেন, আর উহার নামে যে চিঠি আসিয়াছিল সে চিঠি তিনি ভুলিয়া লইয়া গিয়াছেন বা উনি তুলিয়া রাখিয়াছেন। এই চিন্তায় একটু সে আশ্বস্ত হইতে পারিত, কিন্তু একটি বিষয় অনবরত সে আশ্বাসটুকুকে বাধা দিতে লাগিল। কই, দিদি যে চিঠি লিখিয়াছে তাহা তো আমাকে উনি বলেন নাই, অন্যবারে তো বলেন। আচ্ছা, একবার জিজ্ঞাসা করিয়া তবে ইহার মর্ম বুঝিতে হইবে। এমনই চিন্তা করিতে করিতে বেলা কাটিয়া গেল। মাথা ধরিয়াছে বলিয়া গৃহকর্ম হইতে সেদিনকার মতো সে ছুটি পাইল। শিশির সন্ধ্যার পর গৃহে ফিরিল। মায়ের নিকটে স্ত্রীর অসুখের কথা শুনিয়া শিশির কিছুক্ষণ পরেই স্ত্রীর শয্যাপার্শ্বে আসিয়া উপস্থিত হইল। ইন্দিরা আজ আর কথা কহিতে বড় ইচ্ছা প্রকাশ করিল না। স্বামীর হাতখানি সযত্নে তুলিয়া লইয়া নিজের কণ্ঠদেশে বেষ্টন করিয়া দিল না।
শিশির সেসব লক্ষ্য করিল না, সে অন্যমনস্ক ছিল। ইন্দিরা কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, অমলবাবু বহরমপুর গেছেন, শুনেছ? হ্যাঁ, সে যাবে বলেছিল, আমাকেও যেতে খুব সাধ ছিল। আজ কখন গেল? দুপুরবেলা, তুমি বেরিয়ে যাবার খানিক পরেই তিনি এসেছিলেন। কিছু বলে গেল? না, এমন কিছুই না, পান দিলুম, নিয়ে গেলেন। আচ্ছা, দিদির খবর কি? শিশির একটু ইতস্তত করিয়া উত্তর দিল, কি করে জানব? ঝড়ে প্রদীপ হঠাৎ নিবাইয়া দিলে যেমন একটা অসহনীয় অন্ধকারে ঘিরিয়া ফেলে, তেমনি একটা অন্ধকার যেন ইন্দিরার মনটাকে গ্রাস করিয়া ফেলিল। তাহার শেষ আশাটুকু পর্যন্ত নির্বাপিত হইল। অমল দুদিনের জন্য বহরমপুর আসিয়া বাড়ি ফিরিবার কথা ভুলিয়া গিয়াছে। অমলের মাসিমা দেখিলেন অমল ইতিমধ্যেই বয়সের অধিক প্রবীণত্ব লাভ করিয়াছে। যাহার মুখ সদা সর্বদা হাসিতে উৎফুল্ল থাকিত, তাহার ললাটে চিন্তার রেখাগুলি বেশ ফুটিয়া উঠিয়াছে। সে খেলায় যোগদান করে না, সমবয়স্কের সহিত মেশে না, আমোদে ভোলে না। সে একা থাকিতে ভালোবাসে, অল্প কথা কয়। কোনো কথা জিজ্ঞাসা করিলে দীপ্তিশূন্য চোখে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া থাকে। মাসিমা মনে করিলেন এখনকার কচি ছেলেরা লেখাপড়া শিখিয়াই প্রবীণ, স্থির ও গম্ভীর হইয়া ওঠে। কালের ধর্ম কি না? অমলের পিতা অমলকে কলিকাতায় যাইবার জন্য চিঠি লিখিলেন। অমলের মাসিমা উত্তর দিলেন, অমলের শরীর ভালো নয়, কিছুদিন কলিকাতার বাহিরে একটু খোলা হাওয়া খাওয়া তাহার পক্ষে খুব ভালো। অমলের পিতা তাহার কোনো জবাব দিলেন না। অমলের 2-4খানি চিঠি ছিল, তাহা বহরমপুর পাঠাইয়া দিলেন। তাহার মধ্যে একখানি চিঠি অমলের স্ত্রীর। অনেক দিন পরে অমলের অধর প্রান্তে একটু শুষ্ক ম্লান হাসি দেখা দিল। তাহাতে কি তীব্র বেদনা ও ঘৃণা মাখানো ছিল তাহা কেহই দেখিল না। সে চিঠিখানা সরাইয়া রাখিয়া অমল অপর চিঠিগুলি একে একে একাধিকবার পাঠ করিল। তারপর আস্তে আস্তে স্ত্রীর চিঠি খুলিয়া পাঠ করিল। প্রীতিভাজন, তোমার চিঠি পাইয়া যে কতদূর সুখী হইয়াছি তাহা বলিয়া শেষ করিতে পারি না। আমার কোনো গুণ নাই, তবু তুমি আমায় এত ভালোবাসো। ভগবানের নিকট প্রার্থনা করি এ সৌভাগ্য যেন আমার চিরদিন থাকে। বিদেশে যেন মন কিছুতেই তিষ্ঠে না। কবে আবার কলিকাতায় গিয়া তোমাদের দেখিতে পাইব ভগবান জানেন। কিন্তু মধ্যে মধ্যে যেন এইরূপ তোমার চিঠি পাই, তাহা না হইলে আমি তোমার সঙ্গে আড়ি দিব, মনে থাকে যেন। কাশীতে মরিলে সদ্গতি হয় শুনিয়াছি, কিন্তু আমার সে সদ্গতিরও সম্ভাবনা নাই। যে আত্মার সদ্গতি হইবে তাহা যে তোমাদের কাছে কলিকাতায় রাখিয়া আসিয়াছি, তার সদ্গতি হইবে কিসে? ইন্দিরাকে আমার হৃদয়ের ভালোবাসা জানাইও। একবার কাশীতে আসিয়া আমাদিগকে দেখিয়া গেলে কি দোষ হয় জানো তো? এখানে একলা ধর্ম করা যায় না, সস্ত্রীক নহিলে ধর্ম হয় না। তাই বুঝিয়া যে ব্যবস্থা হয় করিও। তোমার পত্রের জন্য পথ চাহিয়া রহিলাম। ইতি মুরলা। অমল এই সংক্ষিপ্ত আন্তরিকতা শূন্য পত্র পাঠ করিতে করিতে বিচলিত হইয়া উঠিয়াছিল। একবার মনে হইল আর পড়িয়া কাজ নাই, যথেষ্ট হইয়াছে। তথাপি কথঞ্চিত ধৈর্য সহকারে সে তাহার দন্তের মধ্যে অধরকে চাপিয়া উগ্র রুদ্ধশ্বাসে পত্রপাঠ সমাপ্ত করিল। তাহার ঈর্ষা কলুষিত মন তাহাকে পত্রখানি ভালো করিয়া পড়িতেও অবসর দিল না। সে চিঠিখানাকে বাম হস্তের মুষ্টিতে সজোরে পিষিয়া যেন ধুলিতে পরিণত করিতে চেষ্টা করিল। তারপর জানালা দিয়া বাহিরে নিক্ষেপ করিল। কিন্তু
গরাদে ঠেকিয়া চিঠিখানা আবার তাহারই চরণে আসিয়া নিপতিত হইল। তখন কি জানি কি ভাবিয়া সে সেই চিঠিখানাকে পকেটে ফেলিয়া গঙ্গার দিকে চলিয়া গেল। ইন্দিরা শোভাবাজারে তাহার বাপের বাড়িতে আসিয়াছে। আগে সে 2-1 দিনের বেশি থাকিতে চাহিত না, এবারে সে ফিরিয়া যাইবার নামও করে না। কন্যার সুখ দুঃখ মায়ের চোখে বড় শীঘ্র ধরা পড়ে। তিনি বুঝিলেন যে তাহার স্নেহের কন্যার বুকে কোনো অশান্তির ব্যথা বাজিয়াছে, তাই তিনি প্রাণপণে কন্যার যত্ন করিতে লাগিলেন। শিশির অন্যবারে আপনি ছুটিয়া আসিয়া ইন্দিরাকে লইয়া যাইবার জন্য নানা ছল খুঁজিত, কিন্তু এবারে সেও আর শ্বশুরবাড়ির দিকে বড় একটা ঘেঁষিল না। তাহার মনে হইল হয়তো ইন্দিরা মুরলার চিঠিখানি পাইয়া থাকিবে এবং সেজন্য সে ব্যথিত হইয়াছে। যত দিন যাইতে লাগিল ততই শিশিরের পক্ষে শ্বশুরবাড়ি দূর হইয়া পড়িল। সে সকালে বিকালে সন্ধ্যায় সবসময় বাহিরে বাহিরে থাকে, কথা কহিতে বড়ই নারাজ। তাহার মাতা প্রশ্নে প্রশ্নে যখন তাহাকে বড় অস্থির করিয়া তুলিতেন বা বউকে আনিবার জন্য জেদ ধরিতেন, তখন শিশির অল্প কথায় বিরক্তি প্রকাশ করিয়া সরিয়া পড়িত। শিশিরের মা বুঝিলেন বৈশাখের সায়ান্নে মেঘ উঠিয়াছে। শিশির অমলের স্ত্রীর নিকট হইতে অপ্রত্যাশিতভাবে ঐরূপ প্রেমপত্র পাইয়া ক্ষোভে ঘৃণায় লজ্জায় যেন মরিয়া গিয়াছিল। সে ভাবিল অপরাধ আর কাহারও নহে, তাহার নিজের। সে এমন করিয়া অমলের স্ত্রীর সহিত আপনাকে মিশিতে দিয়া ভালো কাজ করে নাই। নারীর কোমল মনে কখন কিসের ছাপ পড়ে বলা তো যায় না। সে নিজে সাবধান হইলে এমনটি ঘটিত না। আর বৌদি, কেন মাঝখান থেকে এসে তুমি আমাদের আজন্ম বন্ধুত্ব এমন করিয়া ভাঙিয়া দিলে? জন্মের মতো অমলকে আমার নিকট হইতে কাড়িয়া লইয়া ভাসাইয়া দিলে। হায় হায়, রমণীর প্রবৃত্তি কি এত নীচ? শিশির ভাবিয়া ভাবিয়া শরীরকে ক্ষয় এবং নারীর প্রতি অবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করিতে লাগিল। অমলের স্ত্রীর চিঠির কোনো জবাব সে দিল না, কিন্তু হ্যামিল্টনের দোকানে গিয়া তাহার ফরমাস মতো 1 জোড়া দুল অমলের স্ত্রীর নামে কাশিতে পাঠাইতে আদেশ দিয়া আসিল। শিশির মোরলার এই ঘৃণিত লোভ চরিতার্থ করিয়া তাহাকে জানাইয়া দিতে চাহিল যে তাহার প্রার্থিত প্রণয়োপহার কেবল ঘৃণার দানরূপে আসিয়াছে। অমলের স্ত্রী যখন দেখিবে যে এই দানের সহিত তাহার নামগন্ধ পর্যন্ত নাই, চিঠি তো দূরের কথা, তখন বুঝিবে তাহার সাধের দুলে অভিসম্পাদ বর্ষিত হইয়াছে। সেই জন্যই সে স্থির করিয়াছিল যে পত্রের কোনো উত্তর না দিয়া শুধু দুল দুটি পাঠাইয়া দিলে তাহার অভিমানে ব্যথা লাগিবে। শিশির ঠিক অনুমান করিয়াছিল। মোরলা যখন দুল পাইল অথচ তাহার সঙ্গে একটি মিষ্ট সম্ভাষণও পাইল না, তখন তাহার চোখ ছলছল করিয়া উঠিয়াছিল। এইরূপে যখন সন্দেহ, ঈর্ষা ও অবিশ্বাসের প্রচণ্ড আঘাতে একটি আনন্দময় পরিবারের শান্তি খরস্রোত নদীর তটভূমির ন্যায় অল্পে অল্পে ভাঙিয়া ধসিয়া যাইতে বসিয়াছিল, তখন বিধাতা বাম হস্তে তর্জনী উত্তোলন করিয়া ঘটনাস্রোতকে অন্য দিকে ফিরাইয়া দিলেন। অমল কলিকাতায় আসিয়াছে, কিন্তু সে যেন কি একরকম হইয়া গিয়াছে। অমলের মাতা প্রথমে মনে করিলেন যে বউকে এখন লইয়া আসিলে অমলের মন শান্ত হইবে। বাছা বিবাহের পরে এতদিন কখনো একলা থাকেনি কিনা। একদিন কথায় কথায় তিনি অমলকে কাশী যাইয়া তাহার স্ত্রীকে লইয়া আসিবার কথা পাড়িলেন। অমল শুধু কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল। তাহার চক্ষু ক্রমে অস্বাভাবিক রকম উজ্জ্বল হইয়া উঠিল। অমলের মাতা বড় ভীত হইয়া পড়িলেন। তিনি আর কিছু বলিতে সাহস করিলেন না। অমল ভালো করিয়া কথা কহে না, তাহার মুখে হাসি আর দেখিতে পাওয়া যায় না। তাহার মাতা ভাবিলেন শিশুরও তো মাঝে মাঝে একটু আসিলে পারে, বন্ধু বান্ধবের কাছে থাকিলে বোধহয় তাহার মন প্রফুল্ল থাকিত। কিন্তু শিশিরের কি অন্যায় বাবু!
একদিন তিনি অমলকে বলিলেন, হ্যাঁ রে, শিশির কোথায়? তাকে তো আর দেখতেই পাই না। আমি জানি না বলিয়া অমল পাশ কাটাইয়া যাইবার উদ্যোগ করিল। মা বলিলেন, যা না, তাকে খেতে বলে আয়, আমি খিচুড়ি রাঁধতে যাচ্ছি, অনেকদিন পরে দু ভাইয়ে একসঙ্গে বসে খাবি। আমি তো আজ বাড়িতে খেতে পাচ্ছি না মা। ও, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, আমাকে আর এক জায়গায় এখনই খেতে যেতে হবে যে। বলিয়া অমল চলিয়া গেল। তাহার মাতা বুঝিলেন কি একটা অনর্থ ঘটিয়াছে। অমলের মা কিছু ভালো মানুষ, তিনি দেখিলেন তাহার নিজের বুদ্ধিতে আর কুলায় না, একালের ছেলে মেয়েদের সবই যেন অদ্ভুত। এই ভাবিয়া তিনি শিশিরের স্ত্রীকে খবর দিলেন। শিশিরকে ডাকিতে ভরসা হইল না। অমলের মায়ের ধারণা শিশিরের স্ত্রী খুব বুদ্ধিমতী, সে যদি কিছু জানে। তাই ঝিকে দিয়া শোভাবাজারে তাহার বাপের বাড়িতে নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন। ঝিকে বলিয়া দিলেন, বলিস আমার মাথার দিব্যি, অবশ্যই অবশ্যই যেন আসে। শিশিরের স্ত্রী একটু সকাল করিয়া আসিল। সেও ভাবিল যদি নূতন কোনো খবর থাকে দেখাই যাক, আর তো সহ্য হয় না। অমল বাহিরে গিয়াছে, বাড়িতে খাইবে না, কাজেই বিকালের পূর্বে তাহার বাড়িতে ফিরিবার সম্ভাবনা ছিল না। ইন্দিরা প্রথমে যে সংকোচটুকু বোধ করিতেছিল তাহা দূর হইল। অমলের মাতা ইন্দিরাকে লইয়া একটি নির্জন কক্ষে প্রবেশ করিয়া দরজায় আস্তে আস্তে খিল বন্ধ করিলেন। শেষে তাহার হাত দুখানি নিজের হাতের মধ্যে লইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বৌমা, অমলের কি হয়েছে গো? তুমি যদি আমায় বলে দাও। সে যে বৌমার নাম শুনতে পারে না। শিশিরকে খেতে বলতে বললুম, চোখ রাঙিয়ে চলে গেল। ব্যাপারটা কি বলো দেখি। ইন্দিরা একটু শুষ্ক হাসি হাসিল, তারপরে বলিল, আমি তো কিছু বুঝতে পারছি না মা, ভিতরে কি একটা গোলযোগ হয়েছে, ভালো বুঝে উঠতে পারছি না। জানোই তো আমি এতদিন বাপের বাড়ি আছি। অমলের মাতা দেখিলেন যে ইন্দিরার চোখের কোণে কালি পড়িয়াছে, তাহার সে লাবণ্য আর কিছুমাত্র নাই। প্রথমে ছেলের ভাবনায় তিনি এসব কিছুই লক্ষ্য করেন নাই। ইন্দিরার চেহারা দেখিয়া তাহার অশ্রু সংবরণ করা কঠিন হইল। তিনি তাহার চিবুক ধরিয়া সস্নেহে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ মা, তোমার কি এর মাঝে কোনো অসুখ হয়েছিল? ইন্দিরা কি উত্তর দিবে কিছুই খুঁজিয়া পাইল না। তাহার চোখ দুটি কেবল ছলছল করিয়া উঠিল। অমলের মা ব্যস্ত হইলেন। তিনি তাহার হাত ধরিয়া বাহিরে আনিলেন ও বলিলেন, আহা, আগে কিছু খা, তারপরে কথা হবে এখন। ইন্দিরা খাইতে বসিল। অমলের মা নিজ হাতে তাহাকে খাওয়াইয়া দিতে বসিলেন, কিন্তু তাহার যত্নের আতিশয্যে ইন্দিরার চোখ কেবলই জলে ভরিয়া উঠিতে লাগিল। অমলের মা বুঝিলেন সমবেদনার অব্যক্ত ঘাত প্রতিঘাতে বালিকার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়াছে। এতদিন সে তাহার দুঃখরাশি নীরবে বহন করিয়াছে, সে দুঃখের অংশ লইবার মতো কাহাকেও সে পায় নাই। ইন্দিরা কোনো রূপে আহার শেষ করিয়া অমলের বসিবার ঘরে গেল। সে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল যে সেই ঘর তেমনই আছে, কিন্তু তাহার স্ত্রী নাই। প্রত্যেকটি আসবাব যেন কেমন একটা বিশৃঙ্খলার হিমস্পর্শে বিগত স্ত্রী হইয়া পড়িয়াছে। টেবিলের উপর খবরের কাগজ ও ছেঁড়া চিঠির খাম রাশিকৃত হইয়া রহিয়াছে। বইগুলি সেলফ আলমারি ছাড়িয়া মেঝেয় গড়াগড়ি দিতেছে। কার্পেটে ধুলা জমিয়া ধূসর হইয়াছে। আলনার কাপড় চেয়ারের পৃষ্ঠে স্থান লাভ করিয়াছে। একখানি আরাম কেদারার উপর রাজ্যের ময়লা কাপড় জড়ো করা রহিয়াছে। ইন্দিরার মনে হইল অমল বাহিরে গিয়াছেন বটে, কিন্তু তাহার হৃদয়ের ছাপ যেন সমস্ত কক্ষটিতে, কক্ষটির সমস্ত দ্রব্যে মুদ্রিত হইয়া রহিয়াছে। তিনি
তিনি উপস্থিত নাই, কিন্তু তাহার সমস্ত বেদনা যেন মূর্তি পরিগ্রহণ করিয়া এই ঘরটি জুড়িয়া রহিয়াছে। ইন্দিরা কিছুক্ষণের জন্য নিজের দুঃখ ভুলিয়া গেল। সে আস্তে আস্তে জানালাগুলি খুলিয়া দিল এবং মনে মনে অমলের মাতার নিন্দা করিতে লাগিল। তিনিও তো ঘরটিকে একটু গুছাইয়া রাখিতে পারিতেন। অমলের মাতা আহারে বসিয়াছেন। ইন্দিরা সময় কাটাইবার জন্য অমলের কক্ষ সংস্কার করিতে প্রবৃত্ত হইল। এক এক করিয়া টেবিল, চেয়ার, মেঝে পরিষ্কার করিয়া ফেলিল। আলনা হইতে ময়লা কাপড় জামাগুলি টানিয়া এক জায়গায় জড়ো করিল এবং চাদরে সেগুলি বাঁধিয়া ফেলিল। কিন্তু তাহা করিবার পূর্বে সে শার্টের বোতামগুলি খুলিয়া টানার ভেতরে রাখিল এবং প্রত্যেক জামার পকেট হইতে কাগজপত্র যাহা কিছু ছিল সেগুলি বাহির করিয়া চিঠির র্যাকের মধ্যে সাজাইয়া রাখিল। সে সকলের মধ্যে একখানি চিঠি তাহার মনোযোগ আকর্ষণ করিল। সেখানি মুরলার। চিঠিখানিকে যেন কেহ মুচড়িয়া মুচড়িয়া নিতান্ত অযত্নে রাখিয়া দিয়াছে। বহরমপুর থাকিতে অমল এই চিঠি প্রাপ্ত হইয়াছিল। সে ফেলিয়া দিতে দিতে চিঠিখানি রক্ষা পাইয়াছিল। তাহার সমস্ত ঘৃণা ও ঈর্ষাদেশ এই চিঠিখানিকে ধ্বংস করিতে উদ্যত হইয়াছিল। ইন্দিরা যেন সেই ইতিহাসটুকু বুঝিতে পারিল। তাই সে কোমল হস্তে চিঠিখানিকে টেবিলের উপর বিছাইয়া সমান করিতে চেষ্টা করিল। তারপরে টেবিলের উপর বসিয়া ধীরে ধীরে চিঠিখানি পড়িল। সে ভাবিতেছিল, কেন এমন হইল? মুরলা তো এমন ছিল না। স্বামীর প্রতি যাহার অমন প্রেম, তাহার এমন হইবে কেন? অমলের মাতা আসিতেই সে চিঠিখানি মুড়িয়া টেবিলের উপর কাগজ চাপার নিচে রাখিয়া দিল। ইন্দিরার মুখ আরো বিষণ্ণ ও গম্ভীর দেখিয়া অমলের মাতা কোনো প্রশ্ন করিলেন না। কিছুক্ষণ পরেই ইন্দিরা বাপের বাড়ি চলিয়া গেল। 2-4 দিন বাদে অমলের মাতা আবার তাহাকে আনিতে পাঠাইলেন। আজ যখন ইন্দিরা আসিয়া তাহার পাদস্পর্শ করিয়া প্রণাম করিল, তখন তিনি অনেকক্ষণ ধরিয়া তাহার চিবুকে হস্ত দিয়া প্রাণীর সহিত আশীর্বাদ করিলেন। ইন্দিরা ধীরে ধীরে অমলের ঘরের দিকে গেল। সে আসিতেই অমল কিছু চঞ্চল হইয়া উঠিল। অমলের চেহারা দেখিয়া ইন্দিরার অন্তরাত্মা যেন ফুকারিয়া কাঁদিয়া উঠিতে চাহিল। এই কদিনে এমন সুন্দর চেহারা যে এই রকম স্ত্রীহীন হইয়া যাইতে পারে, ইন্দিরা তাহা কল্পনাও করিতে পারিত না। সে কি বলিবে ভাবিয়া পাইতেছিল না। পরে শুধু জিজ্ঞাসিল, কেমন আছেন? অমল শুষ্কভাবে উত্তর দিল, মন্দ কি? দিদির খবর পেয়েছেন কি? অমল প্রথমে চুপ করিয়া রহিল। কোন রূপে পরিত্রাণ পাইবার জো নাই ভাবিয়া সে একখানি চিঠি টেবিলের উপর হইতে লইয়া ইন্দিরার দিকে ছুঁড়িয়া দিল। ইন্দিরা সেখানে পড়িল। প্রিয়তম, অনেকদিন তোমার পত্র পাই নাই। মাসিমার মেয়ের বিবাহে বহরমপুর যাইবে লিখিয়াছিলে। প্রথমে ভাবিয়াছিলাম সেখানকার কাজের ভিড়ে চিঠি লিখিতে অবসর পাও নাই, কিন্তু পটলের চিঠিতে জানিলাম তুমি কলিকাতায় আসিয়াছ। সেও প্রায় 8-10 দিন হইল। এর মধ্যে কি একছত্র লিখিবার সময় পাইলে না? আমিও এতদিন চিঠি লিখি নাই। মনে করিয়াছিলাম আর লিখিব না। প্রতিদিন তোমার পত্রের জন্য পথের দিকে চাহিয়া চাহিয়া এখন সে আশাও পরিত্যাগ করিয়াছি। আমার উপর কি তুমি রাগ করিয়াছ? আমি এ পর্যন্ত কখনো কিছু চাইনি। তোমার নিকট কিছু চাহিলে কি এমনই গুরুতর অপরাধ হয়? আচ্ছা, আর চাহিব না। আমার যথেষ্ট শিক্ষা হইয়াছে। তুমি কি মনে করো আমরা শুধু 2-1খানা কাচের খেলনার জন্য এমন করে তোমাদের পায়ে আত্মবিক্রয় করি? বড়ই ভুল বুঝেছ আমাদের তুমি। আর যা করো সইতে পারি, ঘৃণার দান গ্রহণ করিতে পারি না। তুমি এমন নিষ্ঠুর হইবে কখনো মনে ভাবি নাই।
আমি তোমার পায়ে কি অপরাধ করিয়াছি তুমিই জানো, কিন্তু এ কয়দিন কি শাস্তি ভোগ করিতেছি তাহা কেবল বিশ্বেশ্বর জানেন। হতভাগিনী মোরলা। চিঠি পড়িয়া ইন্দিরা আবার তাহা খামে পুরিয়া রাখিতে রাখিতে জিজ্ঞাসা করিল, এ চিঠি কবে পেলেন? এই খানিক আগে। ও পার্সেল কিসের? একটি পার্সেল টেবিলের উপর ছিল। জানি না বলিয়া অমল এমন ভাব দেখাইল যেন সে আর কথাবার্তা কহিতে নারাজ। ইন্দিরা তাহা লক্ষ্য করিয়াও করিল না। সে একটু অগ্রসর হইয়া পার্সেলটি হাতে লইল এবং শিরোনামা দেখিয়া বলিল, এ যে বেনারস থেকে পাঠিয়েছে। তা হবে। অমল এমনভাবে কথাটা বলিল যেন সে তথ্যটি তাহার জানিবার কোনোই প্রয়োজন নাই। ইন্দিরা বুঝিল যে অমল জানিয়া শুনিয়াও উপেক্ষা ভরে উহা রাখিয়া দিয়াছে। সে ব্যথিত হইল। সে একখানি কাগজ কাটা ছুরি লইয়া পার্সেলটি খুলিল ও তাহার মধ্য হইতে একটি শ্বেত মখমলের কেস বাহির করিয়া খুলিয়া ফেলিল। দেখিল একজোড়া দুল। সে অজ্ঞাতসারে শিহরিয়া উঠিল। ইন্দিরা জিজ্ঞাসা করিল, এ দুল দুটি তো খাসা, কবে কিনলেন? অমল প্রথমত নীরবে রহিল, পরে ঘৃণার সহিত বলিল, আমি আপনারই মতো ও দুল এই প্রথম দেখছি। ইন্দিরা বড়ই সমস্যার মধ্যে পড়িল। সে আবার জিজ্ঞাসা করিল, আপনি এ দুল দিদির জন্য কেনেননি? পূর্বেই তো জবাব দিয়েছি। অমল এই কথা বলিয়া চেয়ার ছাড়িয়া উঠিল এবং অশান্তভাবে পাদচারণা করিতে লাগিল। ইন্দিরা হঠাৎ কি মনে করিয়া বাহিরে আসিল এবং অমলের মাতাকে সংক্ষেপে দুই একটি কথা বলিয়াই দ্রুত পদে নামিয়া গেল। তাহার জন্য গাড়ি অপেক্ষা করিতেছিল। সে অল্পক্ষণ মধ্যেই শোভাবাজার তাহার বাপের বাড়িতে আসিল এবং অপেক্ষা না করিয়াই আবার কাঁসারি পাড়ায় ফিরিয়া গেল। অমল টেবিলের উপর ভর দিয়া দুই হস্তের মধ্যে মস্তক রাখিয়া ভাবিতেছিল। সে এ রহস্যের কোনো কারণ খুঁজিয়া পাইতেছিল না। দুল পাঠাইবার জন্য মুরলা লিখিয়াছিল শিশিরকে। সে দুল নিশ্চয়ই শিশির তাহাকে পাঠাইয়াছে। এ কি সেই দুল? তাহা হইলে মুরলা তাহা অমলকে ফেরত পাঠাইল কেন? এমন সময় ইন্দিরা সে কক্ষদ্বারে দেখা দিল। তাহার চোখে মুখে একটা অস্বাভাবিক আনন্দোচ্ছ্বাস দেখিয়া অমল তাহার দিকে ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া রহিল। ইন্দিরা বলিল, সেদিন দিদির একখানি চিঠি টেবিলের উপর রাখিয়া গিয়াছিলাম। সে চিঠিখানি আমাকে একবার দেবেন? অমল এধারে ওধারে খুঁজিতে লাগিল। ইন্দিরা দেখিল কাগজ চাপার নিচে সে চিঠি তেমনই ভাবে রহিয়াছে। সে চিঠিখানি তুলিয়া লইল। বহরমপুরে প্রাপ্ত সে চিঠি অমল চিনিতে পারিল। ইন্দিরা তারিখটা একবার দেখিয়া লইল। এইবার তাহার অধরে নয়নে একটি কুটিল হাসি ফুটিয়া উঠিল। সে বস্ত্রাভ্যন্তর হইতে আর একখানি চিঠি বাহির করিয়া অমলের দিকে ছুঁড়িয়া দিল এবং বলিল, এই নিন আপনার চিঠি। আপনার বন্ধুর চিঠিখানি, যা এতদিন আপনার নিকট এরূপ অবস্থায় থাকা উচিত হয়নি, তা নিয়ে গেলুম, তাকে দিব। ঘোর অন্ধকার ঘরে যুগপৎ সহস্র দ্বীপ জ্বলিয়া উঠিল। যেমন এক নিমেষে সমস্ত সুস্পষ্ট ও উজ্জ্বল হইয়া ওঠে, অমলের মনের এতদিনের জমাট বাঁধা অন্ধকার তেমনি মুহূর্তে অপসারিত হইয়া গেল। সে ইন্দিরার পথ রোধ করিয়া দাঁড়াইল। তখন সে যে কি করিতেছে সেদিকে তাহার খেয়ালই নাই।
ইন্দিরা বক্র হাসি হাসিল, বলিল, দিদিকে যদি বাঁচাতে চান তবে আজই কাশী চলে যান। আপনার অপরাধের জন্য পায়ে ধরে তার ক্ষমা চাইবেন। অমল বলিল, 1 মিনিটের জন্যে ওই চিঠিখানি আমাকে দিতে হচ্ছে। ইন্দিরা বহরমপুরের সেই চিঠিখানি অমলের দিকে ফেলিয়া দিয়া বলিল, তবে আপনি যার চিঠি তাকে দেবেন। ইন্দিরা চলিয়া গেল। মেঘ অপসারিত হইয়া গেল। অপরাহ্ন রবির একটি কিরণ রেখা রুদ্ধ বাতায়ন পথে প্রবেশ করিয়া অমলের ললাটে রাজ টিকা পরাইয়া দিয়াছিল। অমল তাহার স্ত্রীর 2খানা চিঠি পাশাপাশি রক্ষা করিয়া সমস্ত ব্যাপারটি বুঝিতে পারিল। একই দিনে লেখা তাহার চিঠিখানি যে ভুলক্রমে শিশিরের খামে ও শিশিরের চিঠিখানি তাহারই খামে আসিয়াছে, তাহা আর তাহার বুঝিতে বিলম্ব হইল না। তাহার নিজের নির্বুদ্ধিতার জন্য যে আত্মগ্লানি উপস্থিত হইয়াছিল, তাহা এই অভাবনীয় সন্তোষজনক পরিণামের কল্পনায় এক অভিনব আনন্দ বিজড়িত দুঃখে পরিণত হইল। সেই দিনই সে শিশিরের সঙ্গে দেখা করিয়া কাশীতে রওনা হইবে স্থির করিল। ইন্দিরা তাহার বাপের বাড়ি গিয়া মায়ের পদধূলি লইয়া শ্বশুর বাড়ি যাত্রা করিল। সে যে সময়ে স্বামীর প্রতি বিরূপের শানিত অস্ত্রগুলি প্রয়োগ করিতেছিল, ঠিক সেই সময়ে অমল ঝড়ের মতো সে ঘরে প্রবেশ করিল এবং পুনঃ পুনঃ নিবিড় আলিঙ্গনে শিশিরকে অস্থির করিয়া তুলিল। ইন্দিরা সে দৃশ্য দেখিয়া স্থির থাকিতে পারিল না, কাঁদিয়া ফেলিল। শিশির সমস্তই বুঝিল, তাহারও চক্ষু আর্দ্র হইয়া আসিয়াছিল। সে নিজে অমলের বাড়িতে আসিয়া তাহার কাশী রওনার মতো জিনিসগুলি গুছাইয়া দিল। সেই কানের দুল দুটি এবার সে অতি যত্ন করিয়া নিজের একখানি ভালো রেশমি রুমালে জড়াইয়া দিল। শিশির হঠাৎ অমলের হস্ত গ্রহণ করিল এবং রুমালে জড়ানো দুল দুটি সেই হস্তের মধ্যে স্থাপন করিয়া ছল ছল চোখে বলিল, অমলদা, আমার একটি অনুরোধ রাখিবে কি? অমল দৃঢ়ভাবে শিশিরের হস্ত 2খানি চাপিয়া ধরিল। শিশির বলিল, দেখো, আমি যে এই দুল পাঠিয়েছিলাম, এই কথাটি কখনো বৌদিকে বলো না। আমি দোকানে গিয়ে শুধু বৌদির ঠিকানাটা দিয়ে তাদের পাঠাতে বলে এসেছিলাম। বৌদি জানে তুমি দুল পাঠিয়েছিলে। সে ভুল তার এবারে সংশোধন হয়ে যাবে, কিন্তু আমাকে তুমি যেন এর মধ্যে জড়িও না। তোমার পায়ে পড়ি, এইটুকু শুধু মনে রেখো। আমি ভালো করেছিলাম কিনা সেটা আমি ভালো করে ঠাউর করতে পারিনি। তখন যা ভালো বলে মনে হয়েছিল তাই করে ফেলেছিলাম। তুমি তার জন্যে আমায় ক্ষমা করতে পারবে জানি, কিন্তু বৌদি জানতে পেলে আমায় জীবনে কখনো ক্ষমা করবে না। আমি সে বেচারির উপর বড় অন্যায় করে বসেছিলুম। ভগবান যে আমার মুখ রক্ষা করেছেন। শিশির আর বলিতে পারিল না। অমল তাহাকে আর কিছু বলিতে দিল না। সে একবার তাহার আশৈশব বন্ধুর অমূল্য প্রেমের অমর্যাদা করিয়া অন্যায় করিয়া ফেলিয়াছে। শিশিরকে অবিশ্বাস, সে কেমন করিয়া এমন অসম্ভব কাজ করিয়া বসিল, তাহাই ভাবিয়া সে লজ্জিত হইতেছিল। এতদিন যে প্রণয় হৃদয়ের মধ্যে রুদ্ধ থাকিয়া কতবার সে দুর্বল বাঁধ ভাঙিয়া ফেলিতে চাহিতেছিল, আজ তাহা বন্ধন মুক্ত হইয়া 2টি হৃদয়কে প্লাবিত করিয়া দিল। সে তাহার আনন্দের বিপুল উচ্ছ্বাসে সমস্ত ভুলিয়া গিয়াছিল। শিশিরকে বক্ষে চাপিয়া ধাক্কা দিয়া আরও কত স্নেহের পীড়নে সে অস্থির করিয়া তুলিল। শিশির অমলকে হাওড়ায় ট্রেনে তুলিয়া দিয়া আসিল। অমল কাশীতে পৌঁছিয়া তাহার অপরাধেও মাত্রা বুঝিতে পারিল। তাহার মর্মান্তিক উপেক্ষায় মুরলা সত্য সত্যই মৃত্যুকে ডাকিয়া আনিতে বসিয়াছিল।
নিতান্ত অপরাধীর ন্যায় ভয়ে ভয়ে সে মুরলাকে বক্ষে টানিয়া লইল। তাহার কানে সেই দুল দুটি পরাইয়া দিয়া চুম্বনে চুম্বনে তাহাকে বিব্রত করিয়া তুলিল। আর কিছুই বলিতে পারিল না, কেননা এদিকে ইহাদের জীবনে যে ঝড় বহিয়া গিয়াছে, মুরলা তো তাহা কিছুই জানিত না। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।